আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। নমস্কার, আমি তরুণ ঘোষ। সুপ্রিম কোর্টে শেখ হাসিনার বিরুদ্ধে যে সমস্ত মামলা হয়েছিল, মৃত্যুদণ্ডের মামলা, হত্যার মামলা, সে সমস্ত মামলা স্থগিত হতে যাচ্ছে। বিএনপির তরফে বিএনপির যে আইনজীবী, তার নাম হচ্ছে আমিনুল ইসলাম, তিনি সুপ্রিম কোর্টে অ্যাপিল করেছেন। মামলার সমস্ত দস্তাবেজ দেখে তার মনে হয়েছে এই মামলার সমস্ত উদ্দেশ্য প্রণোদিতভাবে করা, এবং করেছেন তাজুল ইসলাম। এখন শেখ হাসিনা এই দেশে চলে এসেছিলেন 5 আগস্ট 2024। মামলা দায়ের করা হয়েছে 7 আগস্ট। তিনি দাঁড়িয়ে থেকে হত্যার নির্দেশ দিয়েছেন, তিনি দাঁড়িয়ে থেকে অশান্তির নির্দেশ দিয়েছেন, তিনি দেশকে অস্থির করার নির্দেশ দিয়েছেন, এমনও মামলার দস্তাবেজে রয়েছে। অর্থাৎ শেখ হাসিনাকে যেন তেন প্রকারেণ কাঠগড়ায় তুলে তাকে ফাঁসিতে ঝোলানোর একটা বদ উদ্দেশ্য এই মামলার মধ্যে ফুটে উঠেছে। এখন এই মামলার কাগজপত্র যখন পরীক্ষা টরীক্ষা করা হয়, তখন সেখানে এই সমস্ত ভুল ত্রুটিগুলো একে একে ধরা পড়ে। এই যে আমিনুল ইসলাম, যিনি বিএনপির আইনজীবী, সুপ্রিম কোর্টের আইনজীবী, তিনি বিএনপির দীর্ঘদিনের আইনজীবী, তিনি খালেদা জিয়ার হয়েও আইনি লড়াই ফড়াই করেছেন। এখন এই যে মামলা টামলাগুলো এখন যেগুলো চলছে, সেগুলো নিয়ে কিন্তু ভারতবর্ষের দুটো বক্তব্য ছিল। এক হচ্ছে যে প্রথম সেটা হচ্ছে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় বাতিল করতে হবে, তার বিরুদ্ধে সমস্ত মামলা তুলে নিতে হবে। 2 হচ্ছে তাকে রাজনৈতিক প্রচার এবং রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করার একটা সুবিধাজনক অনুষ্ঠান তৈরি করে দেওয়া। এখন পল কাপুর আপনার দেশে গিয়েছেন, তার আগে তিনি ভারতবর্ষে ছিলেন। পল কাপুরের সঙ্গে ভারতবর্ষের উচ্চ নেতা কারোর সঙ্গে কথা হয়নি। আমাদের ফরেন মিনিস্ট্রির একজন ডেপুটি সেক্রেটারির সঙ্গে তার কথা হয়েছে। মানে ভারতবর্ষ আমেরিকাকে আর অত হাতে গুনছে না, যে এসছে একেবারে জয়শঙ্কর পাশাপাশি সঙ্গে সঙ্গে বসে বললেন, একেবারে হাতে হাত মিলিয়ে বসছেন না। বিক্রম মিশ্রিও বসছেন না। ডেপুটি সেক্রেটারি, তার সঙ্গে আলোচনা হয়, তাকে দিয়ে সমস্ত বলিয়ে দেওয়া হয়েছে। তিনি আরো একটি বার্তা নিয়ে এসেছিলেন ট্রাম্পের পক্ষ থেকে, যে পৃথিবী এখন অশান্ত, এই অশান্ত পৃথিবীতে ভারতবর্ষ যেন দক্ষিণ এশিয়াকে শান্ত রাখে, এবং ভারতবর্ষ কোনো প্রকারেই যেন এই যুদ্ধে অংশগ্রহণ না করে। কারণ আমেরিকা খুব ভালো করে জানে যে দুটো যুদ্ধে প্রমাণিত হয়ে গিয়েছে, একটা হচ্ছে পাকিস্তান যুদ্ধ, একটা হচ্ছে ইরান যুদ্ধ, যে চাইনিজ যে সমস্ত ডিফেন্স আছে এবং আমেরিকান যে সমস্ত ডিফেন্স এনি সিস্টেম আছে, মিসাইল ফিসাইল আছে, সেগুলো কিন্তু কাজের কাজ নয়। আমেরিকা বা চায়নার তো ব্যান্ড বেজে গেছে, চায়না আর কোথাও কিছু বিক্রি করতে পারবে না। দুটো দেশে তার ব্যান্ড বেজে গেছে একবারে। একটা হচ্ছে ইরান, আর হচ্ছে পাকিস্তান। ইরানের ব্যান্ড বাজিয়েছে হচ্ছে নেতানিয়াহু, আর পাকিস্তানের ব্যান্ড বাজিয়েছে ভারত। ফলে চায়নার আর ইকুইপমেন্ট, মানে অস্ত্র আর বিক্রি টিক্রি হবে না, চায়নার মাথায় হাত, এবারে আর কেউ কিনবে না। এখন এই যে ভারত পাকিস্তানের সঙ্গে যে যুদ্ধ করেছিল না, ভারত 40%, তার যা ক্যাপাসিটি আছে, অস্ত্রের ভান্ডারের যে ক্যাপাসিটি, তার মাত্র 40% ব্যবহার করেছিল।
আর ইসরায়েল ফুল ফ্লেজেডলি চালাচ্ছে, তার সর্বশক্তি দিয়ে ইরান মারছে। ইরানের যা সর্বশক্তি আছে সেই সর্বশক্তি দিয়ে ইসরায়েলকে মারছে, মানে মধ্যপ্রাচ্যকে মারছে। তাহলে ভারত যদি 40% শক্তি যদি দেখায়, 60% শক্তি যদি লুকিয়ে রাখে, তাহলে সেই 60%টা কত মারাত্মক হতে পারে সেটা কিন্তু আর কেউ না হোক মালিক কিন্তু বুঝতে পারছেন। ফলে মালিক এখন তলায় তলায় এখন ভারতবর্ষের সঙ্গে একটা নেগোসিয়েশনের রাস্তা তৈরি হচ্ছেন। এই যে এতদিন ধরে বলা হচ্ছিল রাশিয়া থেকে আপনারা তেল নেবেন না, আপনারা তেল নেবেন না, 200% ট্যারিফ, 500% ট্যারিফ, এখন কিন্তু আর ট্যারিফের গল্প নেই। এখন বলছেন যে না, দুনিয়ার যা অবস্থা এখন তেলের দাম তো বাড়বে, আপনার যেখান থেকে ইচ্ছা সেখান থেকে আপনারা তেল নেবেন। বার্তাবাহককে পল কাপুর। এখন আপনারা প্রশ্ন করতেই পারেন যে আমি এই ঘটনা জানলাম কি করে। সবই কিন্তু আস্তে আস্তে কূটনৈতিক মহল থেকে জানা যায়, হয়তো দুদিন সময় লাগে। এই ঘটনা ঘটেছে দুদিন আগে, আমি আজকে জানতে পেরেছি, তাই আমি আপনাদের সামনে বললাম। আর শেখ হাসিনার ব্যাপারে যে কথা হয়েছে সেটা তো পরিষ্কার। এর মধ্যে তারেক রহমানের সঙ্গে এর একটা মিটিং হয়েছে, পল কাপুরের সৌজন্য সাক্ষাৎকার বলা যেতে পারে। আজকে একটা ভোজ সভা আছে। ইন্টারেস্টিংলি এই ভোজ সভায় ডেকে পাঠানো হয়েছে কাকে জানেন? আসিফ নজরুলকে। আপনাদের বিশ্বাস করতে হয়তো অসুবিধা হতে পারে, কিন্তু এটাই সত্যি, আপনাদের কাগজেও পরে বেরোবে। আসিফ নজরুলকে ডেকে পাঠানো হয়েছে। আসিফ নজরুলকে ডেকে পাঠানো হলো কেন? আসিফ নজরুলকে ডেকে পাঠানো হয়েছে এই কারণে, বিএনপি নেতাদের সামনে তাকে পরিষ্কার বলে দেওয়া হবে যে সমস্ত ভারত বিরোধী কর্মকাণ্ড আপনি করে গিয়েছেন এই 18 মাসে, সেটা হচ্ছে পেহেলগাঁওয়ে অ্যাটাক থেকে শুরু করে আর লস্করে তৈবার 4টে সন্ত্রাসবাদী এনে তার সঙ্গে ফটো সেশন করা, কোনো কিছুই বাদ রাখেননি। ভারত বিদ্বেষী, চরম ভারত বিদ্বেষী কথাবার্তা, এটা ভারত বরদাস্ত করবে না। এবং আমি আজকে বলবো না, কিন্তু খুব শিগগিরই দেখবেন আসিফ নজরুলের কপালে খুব বড় দুর্গতি নেমে আসছে, খুব বড় দুর্গতি নেমে আসছে। এখন ভারত একটা ফিলার পাঠিয়েছে তারেক রহমানকে। যদি সুসম্পর্ক থাকে ভারতের সঙ্গে, তাহলে ইউএস এর সঙ্গে যে ট্যারিফ নিয়ে যে গন্ডগোলটা চলছে এবং চুক্তি নিয়ে যে গন্ডগোলটা চলছে, সেই গন্ডগোলটা সম্পর্কে ভারত কিন্তু মাথা গলিয়ে একটা সাম্যতা আনতে পারে এবং একটা সমঝোতায় আনতে পারে। আর তা যদি না করেন, তাহলে আপনার পাটা আপনি লেজে কাটবেন না মাথায় কাটবেন আপনি বুঝে নেবেন। তাছাড়া আপনাদের কাছে টাকাও নেই যে টাকা দিয়ে আপনারা দেশ চালাবেন। আমি বহুদিন আগে একটা কথা বলেছিলাম যে ভারতের কথা, ভারত এই অবস্থা থেকে বাঁচাতে পারে একমাত্র ভারত এবং একমাত্র ভারত। আজকে আমার কথা কিন্তু প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। আপনারা ওয়েট করুন। এই শেখ হাসিনার ব্যাপারটি নিয়ে যেটা বললাম, মামলা স্থগিত হতে যাচ্ছে, এটাও বেরোবে কাগজে আপনাদের। আসিফ নজরুলের ব্যাপারটাও আপনাদের কাগজে বেরোবে, এবং ভারত যে অফারটা দিয়েছে সেটাও কাগজে বেরোবে। কোনোটাই কিন্তু আমি আগে বলে দিই, 2-4 দিন বাদে আপনাদের কাগজে বেরোয়, তখন আপনারা ভুলে যান যে আমি কি বলেছি। তো যাই হোক, এখন আপনারা যারা বহুত দিন অপেক্ষা করছিলেন যে শেখ হাসিনার মামলা কবে উঠবে, তিনি দেশে কবে ফিরবেন, সেই সম্পর্কিত
ছোট তথ্য আপনাকে দিলাম। কিন্তু পল কাপুরের সঙ্গে শেখ হাসিনার কি কথা হয়েছে আপনাদের এই বাঙ্গু মুমিনদের জন্য, আমি সেগুলো আপনাদেরকে আর বলবো না। আপনাদের ওগুলো অজানাই থাক। আপনারা কিছু অজান্তে কিছু কাজকর্ম দেখুন, আপনাদের বলে কোনো লাভ নেই। আপনারা হলেন এটি অশিক্ষিত, ওই মুমিনদের কথা বলছি, অশিক্ষিত জাতি, কুশিক্ষায় অশিক্ষা জাতি। তাদের জন্য বলে আমি আমার সময় নষ্ট করব না। যাদের দেখার তারা দেখবেন, যাদের দেখার নয় তারা দেখবেন না। এবার আপনাদের যা ইচ্ছা, গুজববাজ বলুন আর গাঁজাবাজ বলুন, যা বলুন বলুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কাগজের দিকে নজর রাখবেন যে 3টে পয়েন্ট বললাম, এই 3টে পয়েন্ট 3-4 দিনের মধ্যে আসে কিনা। দেশে ফিরছেন শেখ হাসিনা। 26শে মার্চের আগেই বাংলাদেশে ফিরছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে আওয়ামী লীগ নেতারা জানিয়েছেন, জেলে যেতে হলেও 26শে মার্চ স্বাধীনতা দিবসের আগেই দেশে ফিরে যাবেন তারা। শেখ হাসিনা 2026 সালের শেষ দিকে বা 2027 সালের শুরুতে দেশে ফিরবেন। তাকে গ্রেপ্তার করা হবে, কিন্তু তিনি নিজের বাড়িতেই কারাবন্দী থাকবেন। যেমনটি বেগম খালেদা জিয়াও সাজাপ্রাপ্ত হয়ে নিজের বাড়িতেই ছিলেন। বলা হচ্ছে এটি বিএনপিরই কৌশল, যাতে জামায়াতে ইসলামের মতো কট্টরপন্থী দলের বদলে শেখ হাসিনাকে প্রতিপক্ষ হিসেবে রাখা যায়। জামায়াত যতই সংসদে বিরোধী দল হোক না কেন, আওয়ামী লীগ ফিরলে আওয়ামী লীগই হবে প্রধান বিরোধী দল। যেমনটি জাতীয় পার্টির কো চেয়ারম্যান রওশন এরশাদ বিরোধী দলীয় নেত্রী থাকলেও রাজনীতিতে বিরোধী দলীয় নেত্রীর সম্মান পেয়েছেন বেগম খালেদা জিয়া। সামাজিক মাধ্যমে বলা হচ্ছে শেখ হাসিনা ইতোমধ্যে দিল্লিতে বৈঠক করে ফিরে আসার পরিকল্পনা করেছেন এবং দলীয় কর্মীদের মানসিক প্রস্তুতি নিতে বলেছেন। গ্রেপ্তার এবং জেলে যাওয়ার আশঙ্কা থাকা সত্ত্বেও নেতাকর্মীদের দেশে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছেন তিনি নিজেও দেশে ফিরে কারাবরণ করবেন। তবে শেখ হাসিনা নিজে ফেরার আগে নেতাকর্মীদের দেশে ফেরত পাঠিয়ে পরীক্ষা করবেন পরিস্থিতি আসলেই দেশে ফেরার উপযোগী আছে কিনা। 2024 সালের আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার 15 বছরের শাসনের অবসান ঘটে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এটি একটি যুগান্তকারী ঘটনা। হাসিনার পতনের পর ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। ডক্টর ইউনূস দায়িত্ব নেবার পর সন্ত্রাস বিরোধী আইনে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়। এছাড়া ভাতৃপ্রতিম এবং সহযোগী সংগঠন পুরোপুরি নিষিদ্ধ করা হয়। এরপর নির্বাচন কমিশনও আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করে দেয়। 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোট বিপুল সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। নির্বাচনের পরের দিনই কয়েকটি জেলায় আওয়ামী লীগের কার্যালয় খুলে দেওয়া হয়। এর মধ্যে একটি জেলায় বিএনপি নেতার উপস্থিতিতে আওয়ামী লীগের কার্যালয় খোলা হয়। গুজব ছড়ায় বিএনপির সঙ্গে সমঝোতা করেই কার্যক্রম শুরু করছে আওয়ামী লীগ। কোনো কোনো জেলায় বিএনপি নেতারা গণমাধ্যমে বলেছেন, আওয়ামী লীগের সময়ে আমাদের দল বা কার্যালয় বন্ধ ছিল না, কাজেই আমাদের সময়েও আওয়ামী লীগের অফিস খোলা থাকতেই পারে। কিন্তু এরই মধ্যে একটি গুরুতর ঘটনা ঘটে গেছে। তা হলো 2025 সালের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ড দেয়। বিচারের সময় তিনি পলাতক থাকায় তার আপিলেরও কোনো সুযোগ নেই। তবে বিএনপি ক্ষমতায় আসার পর তার আইনজীবীরা আপিলের উপায় খুঁজছেন। এর মধ্যে মাওলানা আবুল কালাম আজাদ, যিনি বাচ্চু রাজাকার নামেও পরিচিত, তিনি একই আদালতে মামলার সময় পলাতক থেকেও পরে দেশে এসে আত্মসমর্পণ করে আপিলের প্রক্রিয়ায় আছে। এই নজির তৈরি হলে একই আদালতে শেখ হাসিনাও হয়তো আপিল করার সুযোগ পাবেন। এর মধ্যে কয়েকটি জেলায় আওয়ামী লীগের দলীয় কার্যালয় খোলা হয়েছে এবং জাতীয় ও দলীয় পতাকা উত্তোলিত হয়েছে। এটি দলের পুনরুজ্জীবনের লক্ষণ হিসেবে দেখা যাচ্ছে। নতুন বিএনপি সরকারের প্রতিক্রিয়া পরীক্ষা করারও একটি কৌশল হিসেবে দেখছেন অনেক বিশ্লেষক। শেখ হাসিনা নিজে অনেকবার বলেছেন তিনি দেশে ফিরবেন, তবে তার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন তিনি দেশে ফিরলেও রাজনীতি করবেন না, খুব তাড়াতাড়ি রাজনীতি থেকে অবসর নেবেন তিনি। শেখ হাসিনা রাজনীতি থেকে অবসর নিলেও রাজনীতি তার পিছু ছাড়বে না। আগেই বলা হয়েছে তার বিরুদ্ধে ইতোমধ্যেই ফাঁসির রায় হয়েছে, কাজেই তিনি যখনই দেশে ফেরেন না কেন তাকে আদালতের মুখোমুখি হতেই হবে। অন্যদিকে বিদেশে যাওয়া আওয়ামী লীগ নেতাকর্মীরা যদি দেশে না ফেরেন তাহলে আওয়ামী লীগকে পুনরুদ্ধার করা কঠিন হবে। শেখ হাসিনা যেমনটি বলেছেন,
আওয়ামী লীগের সব নেতাকে জেলে রাখার মতো জেলখানা বাংলাদেশে নেই। গত রোববার একটি ভার্চুয়াল মিটিংয়ে শেখ হাসিনা নির্বাসিত আওয়ামী লীগ নেতাকর্মী যারা ভারত, মালয়েশিয়া, উপসাগরীয় দেশসমূহ, ইউরোপ এবং উত্তর আমেরিকায় ছড়িয়ে ছিটিয়ে আছেন তাদেরকে দেশে ফিরে আসার জন্য মানসিক প্রস্তুতি নিতে আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, এমনকি যদি কারাদণ্ডের ঝুঁকিও থাকে তবুও দেশে ফিরতে হবে। তিনি জোর দিয়ে বলেছেন যে যারা সম্ভাব্য আইনি পরিণতি মোকাবেলা করতে অনিচ্ছুক তাদেরকে দল থেকে বহিষ্কার করা হবে। অর্থাৎ শেখ হাসিনার বার্তা পরিষ্কার। হাসিনার বার্তাকে কেন্দ্র করেই গণমাধ্যম বলছে আওয়ামী লীগ নেতারা এই মাসের ২৬ তারিখ অর্থাৎ বাংলাদেশের স্বাধীনতা দিবসের আগেই দেশে ফিরে আসছেন। ভারতও চাইছে আওয়ামী লীগের নেতারা ভারত ছেড়ে যাক, কারণ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে আওয়ামী লীগ একটা বাধা হয়ে আছে। দক্ষিণ এশিয়ায় নিজের অবস্থান শক্ত করার জন্য বাংলাদেশকে ভারতের লাগবে। সেজন্য তারেক রহমানের সঙ্গে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগ নেতাদের কারণে বাংলাদেশে ভারত বিরোধী মনোভাব বেড়েছে। এ কারণেই ভারত নিজেদের কাঁধ থেকে এসব নেতাদের ঝেড়ে নামাতে চাইছে। তাই একমাত্র শেখ হাসিনা ছাড়া অবশিষ্ট আওয়ামী লীগ নেতাদেরকে বাংলাদেশে ফেরত যেতে বলছে ভারত। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, আওয়ামী লীগের শীর্ষ নেতারা আগামী ২৬শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবসে দেশে ফিরে যাওয়ার পরিকল্পনা করছেন। বর্তমানে আত্মগোপনে থাকা অনেক নেতা দলের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী। তারা দাবি করছেন দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হলে তারা আইনের সম্মুখীন হতে প্রস্তুত। সাবেক মন্ত্রীদের অনেকেই বলছেন এখন দেশে ফিরলে তাদের সবাইকেই গ্রেপ্তার করা হবে এবং জেলে পাঠানো হবে। তারপরেও তারা দেশে ফিরতে চান, কারণ আপা কঠোর নির্দেশ দিয়েছেন অবশ্যই দেশে ফিরতে হবে। তবে দেশে ফিরলেও রাজনৈতিক কার্যক্রম চালানো এখনই হয়তো সম্ভব হবে না, কারণ আইনের দৃষ্টিতে আওয়ামী লীগ এখনও নিষিদ্ধ। বিএনপি সরকার নির্বাহী আদেশে আওয়ামী লীগের কার্যক্রম চালু করবে বলে মনে হয় না। এজন্য আওয়ামী লীগকে আদালতে যেতে হবে। আদালত যদি রায় দেয় তাহলেই হয়তো রাজনীতিতে ফিরতে পারবে আওয়ামী লীগ। এখন পর্যন্ত রাজনীতির যে সমীকরণ তাতে ভারত চায় আওয়ামী লীগ ফিরুক, অন্যদিকে বিএনপি চায় জামায়াতকে ঠেকাতে। বিশেষ করে অন্তর্ভুক্তিমূলক রাজনীতির জন্য আন্তর্জাতিক চাপ আছে। এই তিন প্রয়োজনেই আওয়ামী লীগ বাংলাদেশে পুনর্বাসিত হবে। তবে রাজনীতিতে ফিরলেও এখনই ক্ষমতায় ফিরছে না আওয়ামী লীগ, এটা নিশ্চিত করে বলা যায়। বিশ্লেষকরা অনেকে মনে করেন ২০৩৫ সালের আগে আওয়ামী লীগের পক্ষে প্রভাবশালী ভূমিকা রাখা হয়তো সম্ভব হবে না। তবে অন্তর্ভুক্তিমূলক রাজনীতির প্রয়োজনেই আওয়ামী লীগের প্রত্যাবর্তনও ঠেকিয়ে রাখা সম্ভব হবে না। তবে সেই প্রত্যাবর্তন এই মার্চেই হচ্ছে কিনা তা আরও কয়েকদিনের মধ্যেই হয়তো বোঝা